রিজার্ভে ধস, মুদ্রাস্ফীতি আর গার্মেন্টস খাতে অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে ২০২৪ সাল। অর্থপাচারের প্রভাবে যেমন বিশাল বাণিজ্য ঘাটতি সৃষ্টির পাশাপাশি প্রকট হয়েছে তারল্য সংকট। রিজার্ভে টান পড়ায় বছর জুড়েই ভুগিয়েছে মূল্যস্ফীতি। ছিল না আমদানি রপ্তানিতে ভারসাম্য। তবে স্মার্ট সুদ হারের প্রভাবে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, সার্বিক প্রেক্ষাপটে সামষ্টিক যোগান বাড়ানোর বিকল্প নেই। ২০২৪ সালে দেশের অর্থনীতির সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের বিশ্লেষণ। পৌষের প্রথম পক্ষের প্রত্যুষে ২০ থেকে ৩০ টাকা ভাড়ার জন্য ডজন খানেক রিকশার অপেক্ষা। উদ্ভ্রান্তের মতো ঘুরছে নিরন্ন মানুষ। কিছুটা কম দামে আটা, চাল, ডাল, তেলের জন্য টিসিবি ট্রাকের সামনে লম্বা সারির দীর্ঘ অপেক্ষা। ২৪-এর শেষে এমন হতাশার চিত্রই যেন সর্বত্র। ২০২৪ সালে সামষ্টিক অর্থনীতিতে সুখবর আসেনি। বছর জুড়েই দেশের অর্থনীতি জুড়ে ছিল বেসামাল অবস্থা। মাথাপিছু আয় বাড়লেও সম্পদ ও আয় প্রবৃদ্ধির বৈষম্য প্রকট হয়েছে। রিজার্ভ নেমে আসে ৪৮ থেকে ২৬ বিলিয়নে। বৈশ্বিক অর্থনীতির নানান চাপে বিপর্যস্ত দেশের পোশাক খাত। শ্রমিক অসন্তোষ, রপ্তানি কমার প্রবাহে কেটেছে খাতটির বছর। মোটা দাগে ২০২৪ সাল পোশাক শিল্পের জন্য ছিল পুরোটাই অশুভ। বিপ্লব পরবর্তী সময়ে ঘটেছে শ্রমিক হত্যার মতো ঘটনাও। ডলার সংকটে বছর জুড়েই ধারাবাহিকভাবে কমেছে রিজার্ভ। বছরের পর বছর ভারী হয়েছে খেলাপি ঋণের বোঝা। একের পর এক ঋণ, অনিয়ম আর লুটপাটে পুরো বছরই অস্থির ছিল ব্যাংকিং খাত। নানান সুবিধার পরও লাগাম টানা যায়নি খেলাপি ঋণে। রেমিট্যান্স প্রবাহে ভাটা আর মুদ্রাস্ফীতির ডাবল ডিজিট ছিল অর্থনীতির জন্য অশনি সংকেত। বাজারে লাগামহীন সব পণ্যের দাম। বেসামাল পরিস্থিতিতে অনেক বিদেশি বিনিয়োগকারী ব্যবসা গুটিয়ে দেশ ছেড়েছেন। মূল্যস্ফীতি বাড়তির দিকে নিম্ন আয়ের মানুষদের এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের এবং যারা স্থায়ী আয় করে তাদের জন্য আসলে জীবন জীবিকাটা নির্বাহ করাটাই অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। হতাশার এত গল্পের ভিড়েও ব্যাংকে বেড়েছে আমানতের অঙ্ক। বাংলাদেশ ব্যাংক বলছে, গত বছরে যেখানে আমানত ছিল ১৪,৮৮,০০০ কোটি টাকা, সেখানে বর্তমানে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬,৩৬,০০০ কোটিতে। যদিও মুদ্রা সংকোচন নীতি নিলেও পুরনো নোট বাজারে রেখেই নতুন নোট ছাড়ার সমালোচনা পিছু ছাড়েনি। যে টাকা এখন উঠানোর কথা সেই টাকা এখন বাজারে ছাড়ছে, যে কারণে যে নীতি কার্যকর হওয়ার কথা সেই নীতিকে অকার্যকর করে দিচ্ছে কিন্তু সরকারের এই নীতি। অর্থাৎ সরকার যে পলিসি নিচ্ছে সেই পলিসির মধ্যে না থাকার পিছনে রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র প্রতিষ্ঠানগুলা দুর্বল হয়ে যাওয়ায় রাষ্ট্রকে কিন্তু এই ধরনের দ্বিমুখী কাজ করতে হচ্ছে। দেশের কোনো আর্থিক খাতেই নেই স্বস্তি। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারে উত্থান হলেও সপ্তাহ ব্যবধানেই ধস নামতে শুরু করে। এর মাঝে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা আইসিবিকে মোটা অঙ্কের ঋণ দিলেও পুঁজিবাজারে আসেনি স্বস্তি। অর্থনীতি সংকুচন হবে কিন্তু মূল্যস্ফীতি কমার ফলে সংকুচন হওয়ার কথা। এখন আমার অর্থনীতি সংকুচন হচ্ছে প্রবৃদ্ধি, কিন্তু মূল্যস্ফীতি কমছে না, যেটা কিন্তু একটা বৈপরীত্য এবং প্যারাডক্সিক্যাল। দেশের অর্থনীতির এমন পরিস্থিতিতে সামষ্টিক যোগান বাড়াতে সঞ্চয় প্রবণতা ও কর আদায় সুষ্ঠু নীতিমালা প্রণয়ন বেশি জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা দেশের প্রবৃদ্ধি যদি থমকে দাঁড়ায় তাহলে কিন্তু সবকিছুই থমকে দাঁড়াবে। সার্বিক প্রেক্ষাপটে বছর শেষের হিসাবটা হচ্ছে, বিগত সরকারের সময় উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট সামষ্টিক অর্থনীতিতে বেশ সংকট ছিল। অন্তর্বর্তী সরকার ব্যাংক খাত সংস্কার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কিছু পদক্ষেপ নিলেও ধকল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।